ক্লাস 12 তথা উচ্চ মাধ্যমিকের একটি অত্যন্ত সুন্দর এবং মজার নাটক বিভাব। সৌম্যমিত্রের লেখা এই নাটকটি অনেকেরই অনেক ভালো লাগে, অনেকের বুঝতে একটু সমস্যা হয়। যদি তোমার এই নাটকে কোনো অসুবিধা থাকে, এই ভিডিওটি তোমার জন্য। প্রথমত আমরা এই ভিডিওতে বিভাব নাটকটিকে নিয়ে সম্পূর্ণ আলোচনা করব যতটা পর্যন্ত হয়, এবং কয়েকটি পরবর্তী পার্ট ভিডিওগুলিতে আমরা এই পুরো নাটকের লাইন ধরে ধরে আলোচনা তোমাদের সামনে রাখবো। তাই এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারো এই শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। চলে আসা যাক, বিভাব যে শব্দটা, এই শব্দের মানে কি? বিভাব হচ্ছে সংস্কৃত অলঙ্কার শাস্ত্র থেকে নেওয়া একটা শব্দ। তোমরা বলবে যে এর মানেটা কি? বিভাব মানে হচ্ছে যে বিষয় সন্নিবেশের ফলে চিত্তে শোকাদি সহ 9 প্রকার ভাব বা রসের সৃষ্টি হয় তাকে বলা হয় বিভাব। তোমরা বলবে যে বুঝতে পারলাম না বিভাব মানে কি। আমি সহজভাবে বলি। ধরো আমি তোমাকে আরজিকরের এই যে দুর্ঘটনাটা হয়ে গেল, এই বিষয়ে খুব করুণভাবে কিছু কথা বললাম তোমাকে, তোমার খুব দুঃখ হলো, তুমি ভেতর থেকে শোকে ফেটে পড়লে, তোমার মধ্যে শোকের সৃষ্টি হলো, এটাও একটা রস। আবার আমি তোমার সামনে মিস্টার বিনের ক্যারেক্টারটা প্লে করে দেখালাম, বা কোনো একটা হাসির ক্যারেক্টার, সেটা ডোরেমন হতে পারে কিংবা কোনো কমেডিয়ানের চরিত্রটা আমি অভিনয় করে তোমাকে দেখালাম, তুমি হো হো করে হেসে উঠলে। এই দুই ক্ষেত্রে তোমার মধ্যে যে রসের সৃষ্টি হলো, সেটা শোক রস হতে পারে, হাস্যরস হতে পারে। তার কারণ কি? আমার অঙ্গভঙ্গি, আমার কথা বলা, এগুলো। এই কারণটাকেই বলা হচ্ছে বিভাব। বিভাব হচ্ছে একটা কারণ, যে কারণে চিত্তে বা মনে 9 প্রকার স্থায়ী ভাব বা রসের সৃষ্টি হয়। এবার আসা যাক বিভাব নাটক সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ পূর্ব কথায়। এই নাটকটি মূলত স্বাধীনতার সমকালীন নাটক। এই নাটকের যিনি প্রাণ পুরুষ সৌম্যমিত্র, তিনি নাটক জগতে একটা উজ্জ্বল নাম। তিনি মূলত গণনাট্য সংঘের সাথে যুক্ত ছিলেন। এটা এক প্রকার থিয়েটারের মতো, যেখানে নাটক পরিবেশন করা হতো। কিন্তু যেহেতু এটা স্বাধীনতার সময়, তাহলে এমন কিছু স্বদেশী নাটক এই সংস্থা থেকে বা এই সংঘ থেকে প্রকাশিত হতে থাকে, যেটা দেখে দর্শক ভীষণভাবে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বীতশ্রদ্ধ বা ক্ষুব্ধ হতে থাকে। সেই কারণে এই রাজনৈতিক পরিস্থিতিতে এই সংঘ থেকে সৌমিত্র বিদায় নেন, কারণ একটা সরকারের থেকে চাপ সহ্য করা খুবই কষ্টের ছিল সেই সময়। এবং 1949 থেকে 1950 এরকম মতো সময়কালে তিনি বহুরূপী নাট্যগোষ্ঠী নির্মাণ করেন, যেখানে তার মতনই কয়েকজন সতীর্থ বন্ধুরা ছিলেন তার সাথে। অমর গাঙ্গুলিও তাদের মধ্যে একটা অন্যতম নাম। এই নাটকটি মূলত 1951 খ্রিস্টাব্দের 20 এপ্রিল লোয়ার সার্কুলার রোডের সুধাংশু গুপ্তের বাড়িতে প্রথম মঞ্চস্থ হয়, এবং সেখানে দর্শক সভ্য পরিজনেরা এটাকে যথেষ্ট মান্যতা দিয়েছিলেন। এবং পরবর্তীকালে 1973 খ্রিস্টাব্দে এই নাটকের পুনরায় অভিনয় শুরু হয় বহুরূপী প্রয়োজনায় টেরোড্যাকটিল নাটকের সঙ্গে। এবং নাটকটি প্রথম প্রকাশ পেয়েছিল বহুরূপী নাট্যপত্রে 1956 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে। পরবর্তীতে এটা গ্রন্থাগারে 1368 বঙ্গাব্দে মুদ্রিত হয়েছিল, এবং পরবর্তীকালে 1 মে 1988-তে বহুরূপী নাট্যপত্রে এটা মুদ্রিত হয়। এটা ছিল নাটক সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ কথা। এবার আসা যাক টেক্সট বইয়ে বিভাব নাটক সম্পর্কে। তো চলিए শুরু করতে हैं। এবার আমরা শুরু করতে চলেছি পাঠ্য বইয়ের নাটক বিভাব। সূচনা অর্থাৎ কিছু ইনস্ট্রাকশন। এই একাঙ্কিকাটিতে চরিত্ররা তাদের বাস্তব জীবনে পরিচিতি নিয়েই উপস্থিত হন। শম্ভুমিত্র শম্ভু, অমর গাঙ্গুলি অমর, ইনি বহুরূপী নাট্যগোষ্ঠীর জন্মলগ্ন থেকেই এই দলের সঙ্গে সম্পৃক্ত। আর বৌদি তৃপ্তি মিত্র, বহুরূপীর সমস্ত সভ্য স্বজন পরিজন তাঁকে ওই নামেই ডাকতেন। তাহলে দেখো, এই অংশে বলা হচ্ছে চরিত্ররা যারা এই নাটকের বিভিন্ন রকম ক্যারেক্টার বা চরিত্রকে অভিনয় করবে, তারা নিজের বাস্তব জীবনের চরিত্র নিয়েই উপস্থিত হয়েছেন। ধরো তোমার নাম রমেশ, তুমি বাস্তব জীবনে যেমন, তোমাকে সেই চরিত্রেই যদি কোনো স্টেজে অভিনয় করতে বলা হয়, তুমি সেটা খুবই সুন্দরভাবে করতে পারবে। এই রকমই এই নাটকে যে ক্যারেক্টারগুলো রয়েছে, যে চরিত্রটা রয়েছে, তারা তাদের বাস্তব জীবনের পরিচিতি নিয়েই উপস্থিত হয়েছে। যেমন সৌম্যমিত্র নাট্যকার, তিনি তার শম্ভু নামে উপস্থিত হয়েছেন। অমর গাঙ্গুলি ওনার একজন বন্ধু, তিনি অমর নামে উপস্থিত হয়েছেন। এবং এই অমর গাঙ্গুলি কিন্তু এই বহুরূপী নাট্যগোষ্ঠীর এক বলতে পারো প্রাণ পুরুষ। ইনি বহুরূপী নাট্যগোষ্ঠীর শুরু থেকেই এর সাথে যুক্ত ছিলেন। আর বৌদি তৃপ্তি মিত্র, এখানে একটা টুইস্ট আছে। তৃপ্তি মিত্র হচ্ছেন শম্ভু মিত্রের স্ত্রী, কিন্তু এই নাটকে আমরা দেখতে পাবো
তৃপ্তি মিত্র অর্থাৎ বৌদি কিন্তু সৌম্যমিত্রেরও বৌদির চরিত্রে অভিনয় করছেন, অর্থাৎ সৌম্যমিত্র এবং অমর দুজনেরই বৌদি চরিত্রে অভিনয় করছেন তৃপ্তি মিত্র। এবং যারা এই নাটকের সাথে যুক্ত, যারা অন্যান্য সমস্ত সভ্য পরিজন রয়েছেন, তারা তাকে বৌদি নামেই ডাকতেন। নাটকটি শুরু দর্শকের সাথে সৌম্যমিত্রের একটা লম্ব কথোপকথন দিয়ে। পর্দা খুললে দেখা যায় মঞ্চ সম্পূর্ণ ফাঁকা, সাদাসিধে আলোয় মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে সৌম্যমিত্র তিনি সরাসরি দর্শককে বলতে শুরু করেন। এখানে একটা লাইন খুব গুরুত্বপূর্ণ, পর্দা খুললে দেখা যায় মঞ্চ সম্পূর্ণ ফাঁকা। অনেক পরীক্ষায় প্রশ্ন হিসেবে এটা দিয়েছিল, মঞ্চ খুললে দেখা যায় কি? আচ্ছা, তোমরা এটা কমেন্টে আমাকে লেখো তো, পর্দা খুললে দেখা যায় মঞ্চ ড্যাশ, এবং মঞ্চতে একটা আলো থাকে, স্টেজেতে যারা পারফর্ম করেন স্টেজের উপর একটা আলো থাকে, যাতে করে চরিত্রদেরকে ভালোভাবে দর্শকের সামনে দেখানো যায়। সেই সাদা আলো মঞ্চের মাঝখানে রয়েছে এবং সেখানে দাঁড়িয়ে রয়েছেন নাট্যকার স্বয়ং সৌম্যমিত্র। তিনি দর্শককে, অর্থাৎ যারা নাটকটা দেখছে তাদেরকে কিছু কথা বলছেন। এটা সৌম্যমিত্রের ডায়লগ বা সংলাপ। কোনো এক ভদ্রলোক পুরনো সব নাট্যশাস্ত্র তল্লাশ করে আমাদের এই নাটকের নাম দিয়েছেন বিভাব নাটক। সংস্কৃত হিসেবে তিনি ঠিক কি বেঠিক সে বিবেচনা করবেন সংস্কৃত পণ্ডিতেরা, কিন্তু নামের দিক থেকে আমাদের একটা সামান্য আপত্তি আছে। আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক, কারণ দুরন্ত অভাব থেকেই এর জন্ম। আমাদের একটা ভালো স্টেজ নেই, সিনসিনারি, আলোর ঝালোর কিছুই আমাদের নেই। সঙ্গে থাকবার মধ্যে আছে কেবল নাটক করার বোকামিটা। তাহলে দেখো, এই অংশে সৌম্যমিত্র প্রথমে বলছেন যে আমাদের এই নাটকটা, তার নাম হচ্ছে বিভাব নাটক। একজন সংস্কৃত পণ্ডিত তিনি এই নাটকের নাম দিয়েছিলেন বিভাব। কারণ তোমাদের প্রথমেই বলেছিলাম না, বিভাব হচ্ছে মানুষের মধ্যে বিভিন্ন রকম রস সৃষ্টির কারণ। কিন্তু সৌম্যমিত্র বলছেন আমার এই নামেতে একটা আপত্তি আছে, অবজেকশন আছে। কিসে আপত্তি? আপত্তি হচ্ছে এই নাটকের নাম হওয়া উচিত অভাব নাটক, কারণ এই নাটকে প্রচণ্ড অভাব থেকে এই নাটকটা সৃষ্টি হয়েছে। কেন অভাব? কোথায় অভাব রয়েছে? না, নাট্যকারদের একটা ভালো স্টেজ নেই, সিনসিনারি নেই, আলো, নাটকের স্টেজের উপর একটা আলো পড়বে, সেই আলো নেই, ঝালোর, নাটকের উপর যে পর্দাগুলো থাকে এগুলো কিছুই নেই। কিন্তু কি আছে? নাটক করবার বোকামিটা, অর্থাৎ নাটক করার একটা প্রতিভা বা নাটক করার একটা ট্যালেন্ট, বা বলতে পারো নাটক করার একটা সক্ষমতা সৌম্যমিত্র, অমর গাঙ্গুলি, তৃপ্তি মিত্র এদের মধ্যে আছে। এটা সৌম্যমিত্র আমাদের বলছেন। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে নাট্যকার সৌম্যমিত্র কেন এই নাটকের নাম অভাব হওয়া উচিত বলে মনে করেছেন। পরবর্তীতে তিনি বলছেন, তাও যদি বা যোগাযন্তর করে অভিনয়ের একটা ফাঁদি সঙ্গে সঙ্গে দেখি সরকারের পেয়াদা খাজনার খাতা খুলে স্টেজের দরজায় হাজির। তাঁরা পেশাদারের কাছে খাজনা নেন না, কিন্তু আমাদের কাছে নেন, কারণ আমরা তো নাটক নিয়ে ব্যবসা করি না। তাই সরকার আমাদের গলা টিপে খাজনা আদায় করে নেন, এবং সেই নেয়াটা এমন বিচিত্র সাঁড়াশি ভঙ্গিতে যে আমরা সর্বস্ব দিয়ে থুয়ে আবার বোমকালি বলে রাস্তায় বেরিয়ে পড়ি। তাই অনেক ভেবেচিন্তে আমরা একটা প্যাঁচ বের করেছি, যাতে স্টেজের দরকার হবে না, যে কোনো রকম একটা প্ল্যাটফর্ম হলেই চলবে। সিনসিনারি, দরজা, জানলা, টেবিল, বেঞ্চি কিছুরই দরকার হবে না, এমনকি বাংলার সরকারও না। তাহলে দেখো, এই অংশটাতে বলা হচ্ছে, সৌম্যমিত্র বলছেন যে তিনি একটা উপায় বের করেছেন। উপায়টা কি আমরা পরে পাবো। প্যাঁচ মানে হচ্ছে একটা উপায়, কিন্তু তিনি তার আগে বলছেন যে আমরা যদি নাটক করার চেষ্টা করি, অনেক রকম জোগাড় যন্তর কারো কাছ থেকে হয়তো এই সমস্ত নাটকের সরঞ্জামগুলো যদি ভাড়া নিয়ে কোনো রকমের ব্যবস্থাটা করি, তাহলে একটা সমস্যা দেখা দেয়। কী সমস্যা? নাটক করতে গেলে সেই সময় সরকার, অর্থাৎ ব্রিটিশকে, এটা স্বাধীনতার আগেকার সমকালীন যেহেতু নাটকটা, তো তাদেরকে একটা ট্যাক্স দিতে হতো, কর দিতে হতো বা খাজনা। এবং খাজনাটা নাটক থেকে যতটা উপার্জন হয়েছে তার বেশিরভাগটাই দিতে হতো।
মানে নাটক থেকে যদি তাদের 500 টাকা উপার্জন হয়, তাহলে সরকার হয়তো 450 টাকা ট্যাক্সই নিয়ে নিলেন, বাকি 50 টাকায় আর কার কতটাই সংসার চলবে, তাই না? তাই কথকরা খুবই আশাহত হতেন, কিছুটা তাদের নাটকের প্রতি বিশ্বাসটা উঠে যেত, কিন্তু তারা তাদের সমস্ত যা কিছু উপার্জন করেছে সমস্ত কিছু সরকারকে দিয়ে দেওয়ার পর রাস্তায় বোমকালী বলে বেরিয়ে পড়তেন। বোমকালী কি? বোম হলো ভগবান শিবের অপর নাম, বা বোম হচ্ছে পঞ্চতত্ত্বের মধ্যে একটি অন্যতম তত্ত্ব। পঞ্চতত্ত্ব হচ্ছে ক্ষিতি, অবতেজ, মরুত, বোম। কিন্তু এখানে বোম বলতে আমরা ভগবান শিবকে বোঝাবো, এবং কালী বলতে তোমরা সবাই জানো, পুজো আসছে কিছুদিন বাদে, কালী পুজো, তো মা কালী। তো আমরা ভগবানের নাম নিয়ে রাস্তায় বেরিয়ে পড়তাম। কেন ভগবানের নাম নিয়ে? যাতে করে ঈশ্বর যদি কোনো ভালো উপায় দেখান, একটা কোনো ভালো আইডিয়া দেন, তাহলে রাস্তায় আমরা এভাবে ভগবানের নাম নিয়ে ভগবানের ভরসা করে বেরিয়ে পড়তাম। কিন্তু সৌমিত্র বলছেন একটা প্যাঁচ বের করেছে, একটা উপায় পাওয়া গেছে। কী সে উপায়? যে উপায়ের মধ্যে এত কিছু সরঞ্জামের দরকার পড়বে না। নাটক করতে গেলে স্টেজ লাগবে, স্টেজের উপর বিভিন্ন রকমের সরঞ্জাম লাগবে, বিভিন্ন রকম চরিত্ররা যদি অভিনয় করে তাদের সেরকম পোশাক লাগবে, খরচ আছে। এই খরচগুলো তো একটা ব্যয়বাহুল। এই ব্যয়বাহুল্যটা কমানোর জন্য সৌমিত্র একটা ফন্দি বের করেছেন, একটা আইডিয়া খুঁজেছেন, যে আইডিয়াতে কাউকে ট্যাক্সও দিতে হবে না, আর সরকারের কোনো প্রয়োজনও পড়বে না। আমরা দেখবো এবার সেটা কি। বুদ্ধিটা কী করে এলো তা বলি। এক পুরনো বাংলা নাটকে দেখি লেখা আছে রাজা রথারোহণম নাটয়তি, অর্থাৎ রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন। কিন্তু কী যে সেই ভঙ্গি তা আজ কেউ বলতে পারে না। নিশ্চয়ই এমন কোনো ভঙ্গি ছিল যা করলে দর্শক ধরে নিত যে রাজা রথে চড়লেন। রথেরও দরকার হতো না, ঘোড়ারও দরকার হতো না, কিন্তু কী সেই ভঙ্গি যা আজকের দর্শক মেনে নেবে? এখানে সৌমিত্র বলছেন বাংলার তিনি একটা নাটকে দেখবে অনেক সময় নাটকেতে কিছু কথা পাশ থেকে বলে দেওয়া হয়, যেমন রাজার দরবারে সভাকবি হাজির হন, সভাকবি হঠাৎ করে হাজির হয়ে গেলেন। এইভাবেই একটা নাটকের পাশ থেকে কোনো একজন মাইকে করে বলে দিলেন যে রাজা রথারোহণম নাটয়তি। এটা সংস্কৃত কথা, মানে হচ্ছে যে রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন। এটা পরীক্ষায় প্রশ্ন দিতে পারে যে রাজা রথারোহণম নাটয়তি কথাটির অর্থ কী। কিন্তু স্টেজেতে কোনো রথ নেই, রাজা একটা কল্পিত রথের উপর চড়ার ভঙ্গি করলেন, যে আমি একটা কল্পিত রথের উপর চলছি বা আরোহণ করেছি। বাস্তবে স্টেজের উপর কোনো রথ নেই। দর্শক সেটা মেনে নিল, কিন্তু কিভাবে যে কোন ভঙ্গিতে রাজা রথের উপর আরোহণ করলেন, কিভাবে সব কায়দাটা হলো, এটা কিন্তু দর্শক কাউকে বোঝার দরকার পড়ল না। তারা ধরে নিল যে হ্যাঁ, রাজা রথে আরোহণ করেছেন, রথের প্রয়োজন স্টেজে হলো না। কিন্তু এখানে একটা সমস্যা, যে যে সেই ভঙ্গিটা কি আজকের দিনে দর্শক মেনে নেবে? অর্থাৎ সৌমিত্র বলছে যদি আজকে আমরাও এরকম একটা কিছু নাটকে করি, যে পাশ থেকে যদি কেউ নাটক চলাকালীন বলে যে সৌমিত্র রথে চললেন, এবং সৌম্য যদি রথে চড়ার ভঙ্গি করেন, তাহলে কি দর্শক মানবে, নাকি সেটাকে হাস্যরসভাবে কমেডির ছলে নেবে? এটাতে একটু তার মনে চিন্তা এলো। পরবর্তীতে বলছেন উড়ে দেশের যাত্রায় দেখেছি রাজা বললেন দূতকে, তমে ঘোড়া নেই করি চঞ্চল, খবর নেই আসিবি। এই লাইনটির মানে হচ্ছে তুমি ঘোড়ায় করে গিয়ে খুব দ্রুত আমাকে সংবাদটা দেবে, খবরটা নিয়ে আসবে। দূত অমনি ছোট ছেলের মতো দুই পায়ের ফাঁকে একটা লাঠি গলিয়ে ঘোড়ার মতো হেট হেট শব্দ করতে করতে বেরিয়ে গেল, এবং একটু পরে সেই একই ভঙ্গিতে ফিরে এসে সংবাদ রিপোর্ট করে দিল। দর্শক কিন্তু কেউ হাসল না, সবাই অত্যন্ত গাম্ভীর্যের সঙ্গে মেনে নিল যে দূত ঘোড়ায় চড়েই গেল এবং এলো। তোমাদের মনে রাখা এখানে প্রয়োজন যে এই যে যাত্রাপালা মানে ড্রামা, এটাকে বাংলায় বলা হয় নাটক, উড়িষ্যাতে বলা হয় তামাশা, মহারাষ্ট্রে বলা হয় সেটাকে তামাশা, এবং
উড়ে দেশে অর্থাৎ উড়িষ্যায় সেটাকে বলা হয় যাত্রা। আবার বলছি, বাংলা নাটক, উড়িয়া যাত্রা এবং মারাঠি তামাশা। প্রয়োজনে বইয়ের উপর লিখে রাখতে পারো। তো একটা উড়িষ্যার একটা যাত্রায় কথক দেখেছিলেন, নাট্যকার দেখেছিলেন যে রাজা দূতকে বলছে যে তুমি ঘোড়ায় করে গিয়ে দ্রুত খবরটা নিয়ে আসবে। তাহলে দূতকে তো ঘোড়ায় চড়তে হবে। এবার স্টেজে যদি ঘোড়াটা আনতে হয় তাহলে তার একটা খরচ আছে। তাহলে দূত কী করলো, দুটো পায়ের মাঝখানে একটা লাঠি গলিয়ে হেঁটে শব্দ করতে করতে স্টেজ ছেড়ে বেরিয়ে গেল। তোমরা হ্যারি পটারের সিনেমা দেখেছো, সেখানেও এরকম একটা সিন ছিল। তো যেহেতু দূত বাচ্চা ছেলের মতো এরকম দু পায়ের ফাঁকে একটা লাঠি গলিয়ে হেঁটে শব্দ করতে করতে বেরিয়ে গেল, এটাকে দেখে অনেকে হাসতে পারে, কমেডির ছলে নিতে পারে, কিন্তু দর্শকরা হাসলো না। এটাকে হাসির খোরাক হিসেবে না নিয়ে তারা ব্যাপারটাকে সিরিয়াসলি গাম্ভীর্যের সাথেই নিল। পরবর্তীতে সৌমিত্র বলছেন, আরেকবার এক মারাঠি তামাশায় দেখেছিলাম, মঞ্চের একপাশে দাঁড়িয়ে চাষি তার জমিদারের কাছে অনেক কাকুতি মিনতি করল। শেষে ব্যর্থ মনোরথ হয়ে চলল মন্দিরে ভগবানের কাছে নালিশ জানাতে। চলল বটে, কিন্তু বেরিয়ে গেল না। তক্তার উপর বার কয়েক গোল হয়ে ঘুরপাক খেলে যেন গ্রামটা অতিক্রম করে যাচ্ছে। তারপর অপর এক পাশে গিয়ে কাল্পনিক মন্দিরের সামনে দাঁড়িয়ে ভগবানকে মনের দুঃখের কথা নিবেদন করতে থাকলো। এদিকে যে অভিনেতা জমিদার সেজে এতক্ষণ গর্জন করছিল, সে দর্শকের সামনেই মুখে একটা দাঁড়ি গোঁফ এঁটে পুরুত সেজে অপর পাশের চাষির সামনে গিয়ে আবার ধর্মীয় তর্জন শুরু করে দিল, এবং মাঠ ভর্তি লোক নিঃশব্দে সব মেনে নিয়ে দেখলে। এই অংশতে বলা হচ্ছে, আসলে তখনকার দিনে মানে যেহেতু এই নাটকটা স্বাধীনতার সময়কালীন, তো সেই সময়েতে খুব নিষ্ঠুর জমিদাররা ছিলেন যারা চাষিদের উপর ছড়ি ঘোরাতেন, চাষিদেরকে অত্যন্ত অত্যাচার করতেন। তোমরা ইতিহাসে পড়েছ। এরকমই একটি চাষির জমি বোধহয় কোনো জমিদার হয়তো রপ্ত করে নিয়েছেন, বা চাষির জমি থেকে চাষি ভালো ফসল হয়নি, সেই জমিদারকে দিতে পারেনি, তার জমিদার বলছে আমি তোমার জমিটা কেড়ে নেব। তাহলে সেরকম অবস্থায় কী করবে? চাষিটা জমিদারের কাছে গিয়ে অনেক অনুনয় বিনয় করছে, কাকুতি মিনতি করছে যে সরকার আমার জমি নেবেন না, আমার খুব করুণ অবস্থা, ইত্যাদি ইত্যাদি শব্দে। কিন্তু জমিদার তো জমিদার, সে বলছে না আমি নিয়ে নেব। তাহলে এরকম অবস্থায় চাষির মনটা অত্যন্ত দুঃখে ভরে উঠবে। সে দুঃখে কি করলো, ভগবানের কাছে গেল। যার কেউ নেই, তার ভগবান আছে, তা ভগবানের কাছে গিয়ে নালিশ জানাতে গেল যে হে ভগবান, তোমার এরকমই কি বিচার, আমার সাথে এমন কেন হলো বা কেন করলে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু স্টেজের উপর একটা রাজসভা আনা, স্টেজের উপর আবার একটা মন্দির রাখা, সেখানে ভগবানকে বসানো, এগুলো তো অনেকটা খরচ সাপেক্ষে, একটা খরচ আছে, তাই না? তাই চাষি কী করলো, স্টেজের উপর একটা তক্তা রাখা ছিল, তক্তাকে কয়েকবার গোল করে ঘুরলো। এটা দেখাতে চাইলো যেন সে গ্রাম থেকে অতিক্রম করে একটা মন্দিরে যাচ্ছে, এবং স্টেজেতে কোনো একটা জায়গায় বসে পড়লো। মনে করলো তার সামনে একটা মন্দির রয়েছে, কল্পনা করে, মন্দির কিন্তু নেই, কল্পনা করলো যে তার সামনে একটা মন্দির আছে। মন্দির আছে তার তার ভেতরে ভগবানও আছেন, ভগবানের মূর্তি হোক, ছবি হোক, কোনো দৈবিক শিলা হোক, পাথর হোক, যাই হোক। তার সামনে প্রার্থনা করতে লাগলো যে হে ভগবান, এই কি তোমার বিচার? এবার মন্দির আছে, মন্দিরে তো পুরোহিত থাকতে হবে। তো যে জমিদার ওই চাষির উপর এতক্ষণ ধরে গর্জন করছিল, সে কী করলো, মুখে দাড়ি গোঁফ এঁটে পুরুত অর্থাৎ পুরোহিত সেজে, পূজারী সেজে তার কাছে গিয়ে ধর্মীয় তর্জন শুরু করে দিল। দেখবে পূজারীরা থাকে যারা একটু অনেকে থাকে জোর জোর করে একটু মন্ত্র বলেন সবার সামনে, বা তারা একটু জোর জোর করে মানুষের সামনে বলেন যে ঈশ্বর যা করেন ভালোর জন্য করেন, এরকম মতো ব্যাপারে আর কি নিজের পাণ্ডিত্য প্রকাশের জন্য ধর্মীয় তর্জন শুরু করে দিল ওই চাষিটির কাছে। কিন্তু দর্শকরা কিন্তু হাসির ছলে ব্যাপারটা নিল না, যে যিনি জমিদার, যিনি এতক্ষণ তার জমি নিয়ে চাষিকে এত কথা শোনাচ্ছিলেন, তিনি হঠাৎ করে পুরোহিত কী করে হয়ে গেলেন। এবং মানুষ এটাকে নিঃশব্দে অত্যন্ত সিরিয়াসলি মেনে নিল। তাহলে এই যে তিনটে নাটক সৌমিত্র বললেন, প্রথমটা বাংলার, দ্বিতীয়টা হচ্ছে উড়িষ্যার, তৃতীয়টা হচ্ছে মহারাষ্ট্রের, এই তিনটেতেই কিন্তু কোনো রকমের বাহ্যিক সরঞ্জামের দরকার পড়ছে না। কোথাও
কোনো মন্দির লাগছে না স্টেজের ওপর, কোথাও মানে সত্যিকারের ঘোড়া লাগছে না, সত্যিকারের কোনো রকমের সরঞ্জাম বা কিছু লাগছে না, কল্পনা করে নিলেই চলছে। এই তিনটের মধ্যে আমরা কমন দেখলাম বিষয়টা। দেখে প্রথম উল্লাস হয়েছিল যে পেয়ে গেছি পন্থা, কিন্তু যতই ভাবতে থাকলাম ততই যেন আবার কেমন চুপসে গেলাম। মনে হলো লোকে মানবে না। এ শহরে কত ইংরেজি জানা লোক, তারা ফি হপ্তাহে বিলিতি বায়োস্কোপ দেখে আর প্যান্টুলুন পরে ইংরেজি বলে, তারা এসব মানবে কেন? তবে হ্যাঁ, মানতে পারে যদি সাহেবে মানে, যেমন রবি ঠাকুরকে মেনেছিল। সৌমিত্র বলছেন যে প্রথম আমার মনে হচ্ছে যে হ্যাঁ, উপায় একটা পেয়ে গেছি, আর এত কিছু আমাদের ট্যাক্স দিয়ে এত দুঃখ করতে হবে না, একটা উপায় আমরা বার করে ফেলেছি। কিন্তু তখনই তার মনে একটা খটকা জাগলো, একটা সংশয় হলো যে তখনকার দিনে মানুষরা তো যারা এই মারাঠি তামাশা বা উড়িয়া যাত্রা বা বাংলা নাটক দেখেছো, তখন তারা তো অতটা পড়াশোনা জানতো না। কিন্তু এখনকার দিনের মানুষ তো একটু মডার্ন হচ্ছে, তাই না, একটু আধুনিক হচ্ছে। তারা ফি হপ্তাহে মানে কি, তোমরা যেটাকে বলো উইকেন্ড, অর্থাৎ সপ্তাহের শেষে, শনিবার হতে পারে, রবিবার হতে পারে, তারা বিলিতি বায়োস্কোপ দেখে। আবার প্যান্টুলুন মানে তখনকার দিনে মানুষ ধুতি পাঞ্জাবি পরতো, নিচেতে ধুতি পরতো, কিন্তু অনেকে ছিল তখনকার দিনে প্যান্টুলুন পরতো, বা তোমরা যেটাকে বলো পাতলুন, পাঞ্জাবির সাথে অনেকে পরে, সরস্বতী পুজো হোক বা অন্য কোনো ধর্মীয় অনুষ্ঠান হোক। সেই প্যান্টুলুন পরে তারা ইংরেজিতে কম বেশি কথা বলে। তাহলে তারা কি এই সমস্ত কল্পনাকে মানবে? তবে হ্যাঁ, এখানেও একটা উপায় আছে, মানতে পারে। যদি ইংরেজ সরকার এই আমাদের নাটকটাকে স্বীকৃতি দেয় যে হ্যাঁ, তোমাদের নাটক সত্যি ভালো হয়েছে, যদি সাহেবে মানে, তাহলে সাধারণ মানুষকে মানতেই হবে। যেমন রবি ঠাকুরের লেখাকে মানুষ, বেশিরভাগ জনতা আর কি, মানে সমগ্র ভারত বা সমগ্র বিশ্বের অতটা জানতো না। কিন্তু যখন ব্রিটিশ সরকার রবীন্দ্রনাথ ঠাকুরকে নাইট উপাধি দিল, যেটা তিনি পরবর্তীতে প্রত্যাখ্যান করেছিলেন, এবং নোবেল পুরস্কার প্রভৃতি দিলেন, তখন সমগ্র বিশ্বে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা জয়ডঙ্কা বেজে উঠেছিল। একই রকমভাবে সৌমিত্র বলছে, যদি আমাদের নাটকটাকে কোনো বিদেশি সাহেব প্রশংসা করেন বা তাকে মান্যতা দেন, সাধারণ মানুষ মানতে বাধ্য হবেন। আজকের পড়া এতটা পর্যন্তই থাক।